5 পেরিয়ে 6 পা। নেক্সাস টেলিভিশন তার 6 বছরের যাত্রা শুরু করলো নেক্সাস টেলিভিশনের পক্ষ থেকে, এবং নেক্সাস টেলিভিশনের সকল কলাকুশলী হতে শুরু করে ব্যবস্থাপনা সবাইকে আমাদের আজকের চলমানের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা, সম্মান, শ্রদ্ধা। আজ নেক্সাসের জন্মদিন। আমরা অনেক দিন ধরেই নেক্সাস একটা কথা বলছে যে ভালো থাকার আয়োজনে সে সারাক্ষণ, এই সারাক্ষণই সে ভালো থাকার আয়োজনে আছে, এবং এই জন্য নেক্সাস টেলিভিশন একটি ভিন্ন মাত্রা নিয়ে সবসময় হাজির হচ্ছে, যা অপরাপর টেলিভিশন থেকে সবসময় ভিন্ন। সে যে চরিত্র নিয়ে হাজির হয়েছে তাকে আমরা হয়তো বা বলতে পারবো ইনফোটেইনমেন্ট। তাহলে ইনফোটেইনমেন্ট কেমন এবং নেক্সাস কেমন করছে, গত 5 বছরে কেমন করলো, এটা আমরা প্রথমেই আলোচনায় রাখবো। এই জন্য আমরা নেক্সাস টেলিভিশনের যে পে অফ লাইন, ভালো থাকার আয়োজন সারাক্ষণ, তাই আজকের বিষয়ে পরিণত করেছি। এবং তার পাশাপাশি আমরা অপরাপর, তার মানে হচ্ছে যে গতকাল আজকে যা যা ঘটেছে তাকেও সম্পৃক্ত করব আমাদের আলোচনায়। সম্মানিত দর্শক, নেক্সাস টেলিভিশনের নিয়মিত সরাসরি আয়োজন চলমানে আমি মাসুদ ইমরান মান্নু আপনাদের জানাচ্ছি স্বাগত। চলমান পাওয়ার্ড বাই পুষ্টি। আপনারা নেক্সাস টেলিভিশনে লাইভ দেখছেন, এছাড়াও নেক্সাস টেলিভিশন বিডিতে ইউটিউবে সরাসরি লাইভ হচ্ছে, পাশাপাশি নেক্সাসের যে ভেরিফাইড ফেসবুক পেজ সেখানেও আমাদেরকে দেখতে পাচ্ছেন। আমরা আজকে দুজন সম্মানিত অতিথির সাথে যুক্ত হচ্ছি এই বিশেষ দিনে নেক্সাস টেলিভিশনের লাইভে। প্রথমে আমি পরিচয় করে দিতে চাই নীলুফার চৌধুরী মনি, সংসদ সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এবং মাসুদ কামাল, জ্যেষ্ঠ সাংবাদিক। এই দুজন আমাদের সাথে আছেন এবং নেক্সাস এবং চলমান শুরু হয়েছে যাদের হাত ধরে, তারা দুজনই আমাদের সাথে আছেন বহুদিন ধরে। আমি প্রথমে যাব নীলুফার চৌধুরী মনি আপার কাছে। মনি আপা, নেক্সাসকে তো আপনি নানা আয়োজনে দেখেছেন, আপনার মতামত কি? নেক্সাস কেমন করছে আর কি করা উচিত? ধন্যবাদ আপনাকে এবং আমার সহ আলোচককে, যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা। আমি প্রথমেই বলতে চাই শুভ জন্মদিন নেক্সাস। বহু 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 যুগ বেঁচে থাকুক নেক্সাস, তার সততা নিয়ে, একনিষ্ঠতা নিয়ে এবং জনগণের জন্য কাজ করার প্রত্যয় নিয়ে। এটাই থাক আমার আজকের তার প্রতি চাওয়া। এবং আমি নেক্সাসকে যেভাবে দেখছি, নেক্সাস যখন টকশো করে, নেক্সাসের যারা অ্যাঙ্কার থাকে, আমি তাদেরকে কোনো দলের হয়ে থাকতে দেখিনি। প্রথমে আপনাদের দিয়ে আমি শুরু করি। এখানে তারা নিরপেক্ষতার একটা জায়গা থেকে কাজ করেছে, যেটা আমি যা করি টকশো, সেটা দিয়ে আমি শুরু করছি। তারপরে যেটা নেক্সাস অনেক আপনার যুগোপযোগী কাজ করে, যেটা নারীদেরকে নিয়ে, আপনার সমাজের অটিজম নিয়ে, তারপর আপনার সমাজের বিভিন্ন পিছিয়ে পড়া জনগোষ্ঠী নিয়ে যে কাজগুলোর সাথে আমি মাঝে মাঝে এসেছি, আমাকে ডাকলে আমি কথা বলেছি, আমাকে মুগ্ধ করেছে এই জায়গাটা। মানে এভাবে কি আপনি বলতে চান যে এটা একটি নারী বান্ধব? হ্যাঁ, নারী বান্ধব। আমি এইখানে আমি খুবই প্লিজ ছিলাম যে, এবং যাদেরকে আনলে, অ্যাঙ্কারিং করলে জনগণ একটু আলাদা চোখে দেখবে, মানে একটু ইন্টারেস্ট নিয়ে দেখবে। যেমন আমি একটা নারীবাদী একটা প্রোগ্রামে এসেছিলাম, নারী বান্ধব, সেখানে একজন টেলিভিশনের নামকরা নায়িকা ছিল অ্যাঙ্কার। তো সেইখানে প্রায় ধরেন 10-12 জন নারী ছিল, মানে সে ভার্চুয়ালে এবং সামনাসামনি। তো সেইখানে আমার কাছে খুব ভালো লেগেছে। হ্যাঁ, লেডিস ক্লাব। তো সেইখানে আমার ভালো লেগেছে যে কথাগুলো আমরা বলেছি, এবং মাঠ পর্যায়ের কথা, আপনার তাত্ত্বিক কথা, কি করলে ভালো হবে, থিঙ্কিং এর কথা, গবেষণামূলক কথা, সে সব কিছু নিয়ে বিভিন্ন শ্রেণীর নারীরা এসেছেন। তো সেই জায়গায় এই কাজগুলো আমার ভালো লাগে। আর আমি নাটক সিনেমা মানে ওরকম সময় পাই না, দেখা হয় না। খুবই খুশি হবেন জেনে যে এই অনুষ্ঠানগুলো কিন্তু পরেও আর কি অনেক নারী, মানে আমরা বুঝতে পারি যে অনেকে দেখছেন, ইউটিউবের ভিউ অনেক ভালো, তারপরে মানে ফেসবুকেও তারা টিউন করে করে দেখছেন, বিভিন্ন ছোট ছোট অংশ কেটে দেওয়া হয় রিলস আকারে।
শর্টস আকারে, সেগুলো তারা দেখছেন, কিন্তু বেশ ভালোভাবে দেখছেন। হ্যাঁ, আমি মাঝে মাঝে চোখে পড়ে না যে তা না, রিলস তো আমরাও দেখি। আমরা এখন অনেক সময় অনেক পত্রিকার চেয়ে ভালো কাজ করে রিলস গুলো, যখন প্রতিদিনের রিলসটা দেয়। এটা হয় কি, একটা সরাসরি কাহিনীটা দেখলেন না, মাথায় বেশি মানে টিকে থাকে। অনেক ধন্যবাদ আপা। আপনি একদম শুরু থেকেই নেক্সাসের সাথে আছেন, সকল সংকট, ভালো দিন খারাপ দিন সব সময় আছেন, এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এরপরে আমি যেতে চাই মাসুদ কামাল ভাইয়ের সাথে, যার সাথে আমরা চলমানও শুরু করেছিলাম। বলেন ভাই, মানে আমাদের নেক্সাসকে কেমন দেখছেন, ইনফোটেনমেন্টের জায়গা থেকে কেমন দেখছেন, আর কি করলে, যেহেতু আপনি মিডিয়ার সাথে ওতপ্রোতভাবে সব কিছুই দেখছেন, আপনার পরামর্শটাও খুব জরুরি। দেখেন, আমি নিজে দীর্ঘদিন টেলিভিশনে চাকরি করেছি, টানা 10 বছর। এবং টেলিভিশনের মালিকরা যে জিনিসটা চায় সেটাও কিছু কিছু জানি। ওনারা তো আমাদেরকে বলতেন যে এটা চাই ওটা চাই। তো নেক্সাস যখন শুরু করেন, যাত্রা শুরু করে, তখন এখানে যারা কি পয়েন্টে যারা ছিলেন তারা আমাদেরই বন্ধুবান্ধব। তো আমি যখন তাদের সঙ্গে কথা বলি যে আপনারা এখানে কি করবেন, তখন শুরুতে মানে আমরা যেগুলোতে অভ্যস্ত, আমি দেখলাম তারা একটাও করবে না। আমরা খবর করব না, আমরা মুভি করব না, আমরা নাটক করব না, মানে যা যা আমরা করি তার একটাও করবেন না ওনারা। আমি প্রথমে ধাক্কা খেয়েছিলাম যে এও কি সম্ভব, মানে আমরা যা যা করি তার কিছুই করবেন না, তাহলে করবেনটা কি? তো আমি তখন তো আমরা একভাবে অভ্যস্ত। হ্যাঁ, তো যে জিনিসটা হয়, যেমন আমি মনে করেন প্রতিদিন ভাত খাই, এখন আপনি বললেন যে ভাই আপনারা কি খাওয়াবেন, ওই কি ভাত ছাড়া আর সব খাওয়াবো, তখন আমি তো অবাক হই না, বলে কি ভাতই তো খাই, তো ভাত ছাড়া সব খাওয়াবে, এটা কেমন কথা হলো? কিন্তু ভাত ছাড়াও যে আরো অনেক কিছু খাওয়ার আছে, এটা আমরা ভাতের মধ্যে জীবনযাপন করি বলে কিন্তু বুঝতে পারি না। তো ওইখানেও ওইটা। এবং আমি খুব বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করলাম, ওনারা প্রথম দিকে খুব স্লো অগ্রসর হয়েছেন, আমার কাছে যেটা মনে হয়েছে, কারণ মানুষও তো অভ্যস্ত না। কিন্তু ধীরে 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 তারা একটা জায়গা করে নিয়েছে, একটা ব্যতিক্রমী জায়গা, এবং সেই জায়গাটা নিজস্ব স্বকীয়তার মাধ্যমে নেক্সাস মানে ওই জায়গাটা করে নিয়েছে। এবং তারপর আমরা ধীরে ধীরে দেখেছি তারা কিছু কিছু চেঞ্জও আনছে তাদের প্ল্যানিংয়ে। প্রথম দিকে তো টক শো ছিল না, না এরকম ছিল না, আরেকটু অন্যরকম ছিল, এই ধরনের পলিটিক্যাল টক শো ছিল না। তো তারপরেও আমি দেখেছি সব মিলিয়ে আমার কাছে নেক্সাসকে একটা বাংলাদেশের টেলিভিশনগুলোর মধ্যে এটাই হলো একমাত্র টেলিভিশন যা নাকি ভিন্ন ধরনের টেলিভিশন, মানে এরকম ভিন্ন ভিন্ন অনুষ্ঠান নিয়ে, মানে গতানুগতিকতার বাইরে যেও যে একটা টেলিভিশন চ্যানেল চালানো যায়, এই সাহসটা নেক্সাস দেখিয়েছে। এটা কিন্তু একটা সাহসের ব্যাপার, সেই সাহসটা ওনারা দেখিয়েছেন এবং আমার তো মনে হয় টিকে আছেন ভালোভাবে। বর্তমান সময়ে হয় কি জানেন, টিকে থাকাটাই সাফল্য। একদম সেই দিক দিয়ে আমি নেক্সাসকে সফল বলবো। এবং ওই যে কথাটা আপা বললেন যে লেডিস ক্লাব যে অনুষ্ঠানটা আছে, অনুষ্ঠানটা তো খুবই জনপ্রিয়, আমি তো অনেকের কাছে শুনেছি, আমার স্ত্রীও বলেছেন আমাকে যে এটা তাদের একটা প্রিয় অনুষ্ঠান। তো এরকম আরও অনেক অনুষ্ঠান আছে নেক্সাসে যেটা নাকি ভালো। আমরা এটা চাই যে জিনিস, এখন আমি তো মনে করেন মোটামুটি যদিও টেলিভিশনের লোক ছিলাম দীর্ঘদিন, কিন্তু তার চেয়েও বড় হলো আমি আসলে খবরের লোক। আমি তো আসলে সাংবাদিকতা করছি সারা জীবন, কাজেই খবরের যে বিভিন্ন মাত্রা আছে, এখন যেমন ধরেন আপনাদের এই যে টকশো করেন, এটা তো এক ধরনের খবরই আসলে। তো এই জায়গাটাতেও কিন্তু আপনাদের মধ্যে এক ধরনের ব্যতিক্রমী আমার কাছে লাগছে আর কি, যে কোনো একটা বিশেষ দলকে, কোনো একটা বিশেষ রাজনীতিকে সাপোর্ট না করার যে সাহসিকতা, এটাও একটা মানে আমি মনে করি ইতিবাচক দিক। অনেক ধন্যবাদ মাসুদ কামাল ভাই, আপনি অনেক সুন্দর করে বলেছেন। সবচেয়ে বড় কথা হলো যে নেক্সাস যখন অসম্ভব সংকটেও ছিল, তখন আপনারা দুজন আমাদের সাথে ছিলেন, অনেকের মতোই। মানে আমরা বলতে পারি যে নেক্সাস টেলিভিশনে আপনারা অকৃত্রিম বন্ধু, এবং একই সাথে চলমানের অকৃত্রিম বন্ধু। আমরা সবসময় আপনাদেরকে কাছে পেয়েছি। আমরা এখন আরেকটা কথা বলে নেই, যে যেটা আপনি বললেন মাসুদ কামাল ভাই, এটা খুবই গুরুত্বপূর্ণ, যে ভিন্নতা নিয়ে মানে টিকে থাকাটাই জরুরি। এবং যেখানে এত ভিউ বাণিজ্য এবং নানা জিনিস চলছে, সেখানে আসলে নেক্সাস 6 বছরে পা দিল তার ভিন্নতা সহই। আশা করি এভাবে সে আরও অনেক দূর এগিয়ে যাবে। আমরা এখন একটু ভিন্ন প্রসঙ্গে যাব, সেটা হচ্ছে যে মনিয়াপা,
এক গঞ্জ থেকে 1 বছর পরে আরেক গঞ্জ ফেরত আসলো, গঞ্জে গঞ্জে কি হচ্ছে? মানে মানে মারামারি হচ্ছে। 1 বছর আগে এক গঞ্জে মারামারি হলো, এখন আরেক গঞ্জে মার হলো। আসলে গঞ্জ এলেই মার হবে, নাকি আসলে এই মারামারিতে অভিযোগ হচ্ছে যে সরকারি দলের দিকে তাদের ছেলেপেলেরা তারা মারামারি করছে বা মারছে? এই পুরো বিষয়টাকে আপনি কিভাবে ব্যাখ্যা করতে চান একজন সংসদ সদস্য হিসেবে? আমার মাঝে মাঝে মাসুদ ভাই হতে ইচ্ছা করে, বুঝছেন? মাসুদ ভাই কিভাবে জানি খুব সুন্দর করে সম্মোহনী শক্তিতে এমন কথা বলে, কঠিন কথা বলে, কিন্তু তারা কেউ কিছু বলে না। আমি খুব সিম্পল কথা বলি, হ্যাঁ, তারপরে আমার বট বাহিনী আমার পিছ ছাড়ে না, না এটা ছাড়বে না, বুঝছেন? তো তখন আমার মনে হয় যে মাসুদ ভাই ছেলে মানুষ, তারপরেও তার কিছু হয় না। আর আমি নারী, আমারই বট বাহিনী এত 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 ভাবে অ্যাটাক করে। যাই হোক, আজকে কি বলবো, আবার কি হবে। ইতিমধ্যে একখানে বলেছি যে এত গালি দেয়, সেটা তো বিএনপিরও, তো আসলে বিএনপির 2 বছর যাবত টানা গালি দিচ্ছে। এটাই দেখি কেউ ফটো কাট করে যা ইচ্ছা তাই গালাগালি ইতিমধ্যে শুরু হয়েছে। অথচ দেখেন, একটা মানুষ কি বলতে পারবে যে এটা এক বর্ণ, একটা অক্ষর কোনো অসত্য আছে এখানে? আমার কথা হচ্ছে গঞ্জ গঞ্জ না অতীত থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। বলে নেই যে আপনার ফটোকার্ড ভাই, এটা আসলে এখন রাজনীতির একটা চলমান অংশ হিসেবে আমাদের মনে হয় নিয়ে নিতে হবে। আমার মনে হয় মাসুদ ভাই সেটা ব্যাখ্যা করবে। আমার কোনো দুঃখ নাই, ফটোকার্ডে আমার কোনো সমস্যা নাই যদি আমি বলে থাকি, এবং যেটা মিনিং করি ওইটা যদি দেয়। আমি মিনিং করলাম একটা, আপনি দিয়ে দিলেন আরেকটা, শুধু মাঝখান থেকে একটা লাইন নিয়ে, তাহলে কিন্তু ওটা হয় না। ওটাকে ফটোকার্ড বলে না, ওটা অপ ফটোকার্ড হয়। বাংলাদেশে যেসব ছড়াছড়ি, সেটা অপ ফটোকার্ড, অপ রাজনীতি, অপ গালাগালি, অপ ধ্বংসাত্মক সবকিছু। তো সেইটাই আমি বলছি না। আমি ফটোকার্ড হলে তো ভালোই লাগবে, আমাকে যদি কেউ উল্লেখ করে যদি একটা কথা বলে, খারাপ লাগবে কেন? আমি যে কথাটা বলছি সেটা হলো যে দেখেন, গণ অভ্যুত্থান হয়েছে, অস্বীকার করার কোনো জো নাই, এবং আমরা সেটার শরিক হয়েছি, কেউ পরোক্ষ, কেউ প্রত্যক্ষ, কেউ অর্থ দিয়ে, কেউ বিত্ত দিয়ে, কেউ নিজে সরাসরি মাঠে গিয়ে, কেউ বুকে গুলি নিয়ে, কেউ হাতে পায়ে গুলি নিয়ে, কেউ চোখে গুলি নিয়ে, বিভিন্নভাবে, কেউ টকশো করে, কেউ মিছিল করে, বিভিন্নভাবে, কেউ কিন্তু কম করে নাই। এখানে আমরা দুজন আছি, আমরাও আমাদের মতো সাধ্যমতো চেষ্টা করেছি। এখন যখন স্বাধীন হলো, কার কতটা অবদান এটা কিন্তু বলাই বাহুল্য। হ্যাঁ, অবদান তো বলবে অন্য কেউ, এখানে আমি শ্রেষ্ঠ না মাসুদ কামাল শ্রেষ্ঠ, তার পক্ষে কিছু লোক যাবে, আমার পক্ষে 2-1 জন হয়তো যাবে। এখন এটা আমরাই যদি বলি, 2 জন যদি সারাক্ষণ, তাহলে তো আমাদের 2 জনের কোনো কাজ হলো না, এটা বৃথা হয়ে যাবে। এবং এইটাই ওই যে বলে না, বিপ্লব তার সন্তানকে খেয়ে ফেলে। আজকে যে অবস্থাটা হয়েছে, এই আত্ম অহংকার থেকে কিন্তু এই জিনিসগুলো আসে, অন্যকে গালাগালি। আপনার যদি ভালো না লাগে ভাই, আপনি অ্যাভয়েড করেন। আপনার যদি আরো ভালো না লাগে, আপনি মামলা করেন যে তার এই জিনিসটা আমার পছন্দ না, আমি যেহেতু রাষ্ট্রের একজন নাগরিক, সেও রাষ্ট্রের একজন দায়িত্বে আছে, আমি তার এটার জবাব চাই, আপনি মামলা করেন। আপনার যদি আরো ভালো না লাগে, আপনি তাকে রাজনৈতিক বক্তব্য দেন না, আমি আগে ওটা বলছি, আপনি রাজনৈতিক বক্তব্য দেন, কিন্তু আপনি রাজনীতিকভাবে রাজনীতি করে আপনি অন্যকে সারাক্ষণ গালাগালির মধ্যে রাখবেন, এটা কিন্তু ঠিক না। বাংলাদেশের মানুষ কিন্তু এত খারাপ না, সাধারণ পিপল কিন্তু আরো ভালো, পার্থপক্ষে কেউ কারো গালি দেয় না। এবং এই যে আমরা যে কথা বলি, আমি আমারটা চ্যালেঞ্জ করে বেশ জনপ্রিয় হচ্ছে মনে হয়। এইটাই আমি এই কথাটাই বলছি। এইখানে যারা এই জায়গাটাতে একটু মাসুদ কামাল ভাইয়ের কাছে যাই। মাসুদ কামাল ভাই আমার অসম্পূর্ণ থেকে যাবে, কারণ এতে আমাকে গালাগালি করবে। মাসুদ কামাল ভাইয়ের একটা প্রোগ্রাম এসে একটা কথা বলেছে, সেটা আমার মনে পড়ে গেল, কারণ আমি সেনসিটিভ টপিক নিয়ে কথা বলছি। এখন গালাগালির প্রেক্ষাপটে কালকে যারা মার দিয়েছে, এটা জঘন্যতর কাজ করেছে, জঘন্যতর। এটা তাদেরকেও একই কথা, তোমার বাবা ভালো না লাগলে তুমি একটা মামলা ঠুকে দাও যে ও কেন আমাকে, আমার দলকে, আমাকে, আমার নেতাকে কেন গালাগালি করবে, সেটা করো। অথবা তুমি অন্যভাবে বিকল্প ব্যবস্থা নাও, শুদ্ধ ভাষায় অনেক অশুদ্ধতার উত্তর দেওয়া যায়, সেখানে তুমি মারতে পারো না, এটা মারার রাইটস নেই। এবং এই জুলাই মাসে জুলাই যোদ্ধাদের উপর হাত দেওয়াটা, আমি সব মাসেই হাত দেওয়া খারাপ, কিন্তু জুলাই মাসে একটা জিনিস, আজকে আপনার টেলিভিশনের জন্মদিন, আমি যদি একটা অশুভ অকারেন্স করি, তাহলে নিশ্চয়ই আপনার অন্য দিনের চেয়ে আরো বেশি খারাপ লাগবে। তো এই জুলাইটা তাদের জন্মদিন, তো আমাদের জন্মদিন, সেখানে এই কাজটা একদমই ঠিক হয় নাই। এবং এটা প্রথমেই অঙ্কুরেই বিনাশ করার জন্য 2 পক্ষেরই
এগিয়ে আসা একদমই উচিত। এবং ভালো কথা এখানে যারা ছাত্রদল যুবদল তারা বলেছে মানে তারা কমপ্লেইন করছে যাদের নামে, তারা বলছে আমরা এখানে ছিলাম না। সেটা কিন্তু প্রমাণ সাপেক্ষ। আমি এই জন্য বলছি, এখানে একজন সাংবাদিক আছেন, এটা এখন সাংবাদিক কিন্তু ঘরে ঘরে প্রত্যেকের পকেটের সংবাদপত্র, আপনার ছবি তুলতে পারে, ভিডিও তুলতে পারে, সেখান থেকে এটা বের করার কোনো ব্যাপার না। তো সেইখানে এটার জন্য যে আবার আরেকটা অকারেন্স, আবার আরেকটা আপনি যেটা বলেন নাই, গোলাপগঞ্জ, হবিগঞ্জ, গোপালগঞ্জ ছিল গত বছর। এইবার গঞ্জের মধ্যে কি হয়েছে, আমি আপনারে মনে হয়েছিল যে কবির মতো আপনি কথা বলছেন। তো এই জায়গাটায় আমি মনে করি, আমি উভয়কেই যারা এই অকারেন্স করেছেন তাদেরকেও আমি তীব্র ভাষায় নিন্দা জানাচ্ছি, এবং যারা গালাগালি করেন 2 বছর যাবত তাদেরকেও আমি তীব্র ভাষায় নিন্দা জানাচ্ছি। এবং গালাগালি এমন একটা জিনিস ভাই, গালাগালি মানুষের শিক্ষাকে ভুলিয়ে দেয়। আমি যদি আপনার মা বাবা তুলে সারাক্ষণ গালি দেয়, আপনি একসময় মনে থাকবেন না আপনার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ান, আপনার তখন আপনার রক্ত কিন্তু এখানে জবাব দিবে, জানান দিবে যে না তুমি কেমন সন্তান, তোমার বাপ মার এই গালি দিচ্ছে। আমি কিন্তু বুঝে শুনে আপনারকে অ্যাটাক করছি এইভাবে নোংরা ভাবে, কারণ আমি চাই আপনি খেপে যান। কেন এই খেপির? আমরা তো অনেক যুদ্ধ করলাম, আমরা 15.5 বছরের পরে একটা যুদ্ধের পরে একটা গণতন্ত্র মাত্র হাঁটি পা করে এগোচ্ছে। কতটা এগোতে পারবো সেটা সবার সহযোগিতা দরকার। খুবই সুন্দর করে বলেছেন মনি আপা। মানে আসলে সহনশীলতার রাজনীতি খুব জরুরি। মানে গালির সংস্কৃতি এবং মারের সংস্কৃতি রাজনীতিতে দুটোই পরিত্যাজ্য। আমরা নেব ছোট্ট একটা বিরতির পরে আমরা মাসুদ ভাইয়ের কাছে আসব। আমার যে প্রশ্নটা মাথায় এসেছিল সেই প্রশ্নটা নিয়ে, কিন্তু তার আগে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন চলমান, পাওয়ার্ড বাই পুষ্টি। ফিরে এলাম আবার চলমানে, পাওয়ার্ড বাই পুষ্টি। আমরা আলোচনা যেখানে ছিল সেই আলাপটা নিয়ে এখন মাসুদ কামাল ভাইয়ের কাছে যাব, যে মানে গঞ্জ নিয়ে যাবে গঞ্জের কাছে, সেই গঞ্জের কাছে কে নিয়ে গেল, এটা একটা বড় প্রশ্ন। কারা নিয়ে গেল? দ্বিতীয় প্রশ্ন হলো যে এখনকার প্রজন্ম আসলে এই যে মনি আপা বললেন যে গালির সংস্কৃতি বা গালি দেওয়ার রাজনীতি শুরু হয়েছে, সেইটাকে যে পছন্দ করছে কি করছে না। কারণ মাসুদ কামাল ভাই নিজের ছেলের উদাহরণ দিয়ে একটি কথা বলেছেন গতকালকে তার নিজের চ্যানেলে। আমরা সেই বিষয়টা একটু ব্যাখ্যা জানতে চাইবো যে এখনকার প্রজন্ম আপনার কি মনে হয় যে গালির সংস্কৃতি পছন্দ করে, আর এই গঞ্জের মারামারি আরেক গঞ্জে কে নিয়ে গেল? দেখেন, আমি আমার ছেলের প্রসঙ্গটা ছোট করে বলে নিই। ও আমাকে একবার বলেছিল, বাবা আমি 2জন লোকের সঙ্গে দেখা করতে চাই। সে কিন্তু রাজনীতি বোঝে না, বোঝে কিনা আমি যাই না, তার সঙ্গে আমি রাজনীতি কোনো আলাপ করি নাই। সে বাইরে পড়াশোনা করে, ক্লাস 10-এ পড়ে, ছোট কিন্তু। যখন বাসায় আসে গেম টেম খেলে, টুকটাক টেলিভিশনে দেখে, হয়তো পড়ে অথবা ফেসবুকে দেখে, আমি যাই না কোথায় দেখে। একদিন বলতে সে 2জন লোকের সঙ্গে দেখা করতে চায় বাংলাদেশের পলিটিশিয়ানদের মধ্যে। একজন হলো তারেক রহমানের সঙ্গে দেখা করতে চায়, প্রাইম মিনিস্টারের সঙ্গে। আরেকজন হলো নাসিরউদ্দিন পাটোয়ারির সঙ্গে দেখা করতে চায়। তা আমি বললাম কেন? ওকে এই 2জনকে আমার ভালো লাগে। এখন দেখেন যে 2জনের নাম সে বলছে, এই 2জনের দিকে যদি আপনি তাকান, পুরো বিপরীত, 2জন টোটালি বিপরীত, টোটালি মানে মিলেই না। আমার তো মনে হয় তারেক রহমান সাহেবকে যদি বলা হয় আপনি ঘরে একা একা, কেউ নাই, আপনি একা একা নাসিরউদ্দিন পাটোয়ারি যে কথাগুলি বলছে এই কথাগুলি উচ্চারণ করেন তো, উনি তাও পারবে না। উনি তাও পারবে না। কিন্তু এখন আমার ছেলের কাছে এই 2জনকে ভালো লাগে। কী কারণে ভালো লাগে আমি কীভাবে ব্যাখ্যা করব? আমি ওর মধ্যে কোন চরিত্রটা ব্যাখ্যা, আমি ওকে জিজ্ঞাসা করিনি, এরপরে আমি তাকে জিজ্ঞাসা করব কেন এই 2জনকে তোমার ভালো লাগে। তো আমি এই কথাটাই কালকে বলেছিলাম একটা প্রসঙ্গে, বলতে যে পাটোয়ারিদের প্রসঙ্গটা বলতে যে হবিগঞ্জে তারা মার খেলো, অমুক হলো তমুক হলো। দেখেন, পাটোয়ারির অনেকগুলি বক্তব্য আমি শুনেছি, অনেক। সেই নির্বাচনের আগের থেকে যখন সে মির্জা আব্বাসের বিরুদ্ধে কথা বলতেছিল, বিভিন্ন সময় কথা বলতো, এবং এখন যখন কথা বলে, আমার চেয়ে আগের চেয়ে তার এখন নির্বাচনের পরের তার কথাবার্তা আরও বেশি, মানে কী বলে, ইনভাইটিং মনে হয়, প্রভোকেটিং মনে হয়। প্রভোকেটিং অর্থে উনি যখন কথা যা কিছুই বলুক আমার কানে যেন বাজে। সে বলতেছে আপনারা আসেন আমাকে মারেন, আপনারা আসেন আমাকে মারেন। উনি যা কিছুই বলে এর অর্থ হলো এইটা, যে আপনারা এখন আমাকে মারছেন না কেন, এখন আমার গায়ে হাত তুলছেন না কেন। উনি যেন এই ল্যাঙ্গুয়েজে কথা বলে। তো আমার ব্যাপারটা হলো, দেখেন বাংলাদেশে আমি ছাত্রদের সমালোচনা করি, যদি তারা এটা মেরে থাকে
আমি জানি না কে মারছে। ওরা যখন অভিযোগ করছে ছাত্রদলের বিরুদ্ধে, আর ওই প্রত্যেকটা ছবি দেখা যাচ্ছে, প্রত্যেকজনের ছবি ভিডিওতে আমি 4-5টা ভিডিও দেখেছি, সবার চেহারা ক্লিয়ার। কাজে তাদের ধরাটা পুলিশের জন্য 1-2 মামলা। যদি এই লোকগুলিকে পুলিশ ধরে তাহলে আমি বুঝবো যে আমাদের প্রধানমন্ত্রী যখন বলেন যে আইনের শাসন কায়েম করতে চান, তো সেটা বোধহয় হচ্ছে। আর যদি না ধরে তাহলে আমি বুঝবো এরা আসলেই বিএনপির কোনো একটা অঙ্গ দল অথবা বিএনপির সঙ্গে জড়িত এবং এই সরকার আইনের শাসন চায় না। আমি এইভাবে বুঝবো এই জিনিসটাকে। কিন্তু তার সঙ্গে আমার আরেকটা কথা, সেটা হলো যে ওখানে ছাত্রদলের লোকরা তারা বলছে যে এটা নাকি তারা করে নাই, এটা মানে ছাত্র জনতা করেছে। তারা যেরকম আক্রমণাত্মক কথা বলেছে তাতে নাকি ছাত্র জনতা ক্ষুব্ধ হয়ে ওদেরকে মারছে, মব তৈরি হচ্ছে। হ্যাঁ, তো আমার বক্তব্যটা হলো কি যে তারা আক্রমণাত্মক কথা কাকে উল্লেখ করে বলছে? এই গভর্নমেন্টকে উল্লেখ করে বলছে, এই গভর্নমেন্টকে লক্ষ্য করে বলছে, এই গভর্নমেন্টের আপনার এই নেতাকে লক্ষ্য করে বলছে। তো তাতে আপনারা ছাত্রদল করেন, আপনারা ক্ষুব্ধ হন নাই, ছাত্র জনতা ক্ষুব্ধ হয়ে গেছে, এটা কিন্তু আবার অন্যরকম লাগে শুনতে একটু। যাই হোক, আমি অপেক্ষা করতে চাই, দেখতে চাই সেটা কি বলে। এই ক্ষেত্রে আসলে বনিয়াপ্পা কি বলতে চান যে যেমন ধরেন এতগুলো ভিডিও আসলো যারা আক্রমণ, আমি কিন্তু কথা শেষ করিনি, আমার কিন্তু আরেকটা পার্ট আছে কথা। ঠিক আছে, আরেকটু শেষ করে যান, তারপরে যাই। হ্যাঁ, সেটা আমি বলি। সেটা হলো গিয়া হবিগঞ্জের পরে তারা আবার গোপালগঞ্জে গিয়েছে। গোপালগঞ্জে আগের বার তারা পুলিশ প্রটোকল নিয়ে গিয়েছে, তারপরে তাদের মধ্যে কি হয়েছে তারা দেখে নাই কি হয়েছে, পরে আর্মি তাকে রেস্কিউ করেছে। তাহলে এইবার তারা গেল কোন সাহসে? তারা বলছে যে সারা দেশে আমাদের অনুকূল পরিবেশ থাকবে না কেন? আমি খালি তাদের সবিনয়ে বলতে চাই, আপনারা কি অনুকূল পরিবেশ রাখার মতো কাজ করেছেন? আপনাদের তো সেই ইনভাইটিং ব্যাপার সেবার যে আমাকে মারেন না কেন। আচ্ছা, এখন কোশ্চেনটা হলো তারা মার খেতে চায় কেন? আমার কাছে কিন্তু মনে হচ্ছে তারা মার খেতে চায়। তারা মার খেতে চায় কেন? আমার মনে হয় ওনারা আলোচনায় থাকতে চান। ওনাদের আলোচনা থাকার সম্ভাব্য সমস্ত পদ্ধতি শেষ হয়ে গেছে। তারা জনগণের কাছাকাছি যাইতে পারে নাই, জনগণ তাদের আপন মনে করে না। কি আপনি বলতে চান যে জুলাইয়ের যে আবেদনটা ছিল সেটা অনেকটাই ফিকে হয়ে আসছে? জুলাইয়ের আবেদন ফিকে হয় নাই। জুলাইয়ের আবেদন জুলাইয়ের জায়গায় আছে, ওনাদের আবেদন ফিকে হয়ে গেছে। জুলাই মানে এটা একমাত্র ওনারা তো জুলাইয়ের দাবিদার। ওনারা তো তৈরি হয়েছে জুলাইয়ের মধ্য দিয়ে। জুলাইয়ের মধ্যে আরো অনেকে তৈরি হয়েছে, লাখো মানুষ তৈরি। ওনারা বলতেছে আমি করছি। শুনেন, আমি এটা আপনাকে গল্প বলি। ওই কাজল লেখার গল্প শুনছেন? বলেন আপনি। আচ্ছা, কাজল লেখার গল্পটা আপনার কাছে আসবো, তার ঠিক আছে, একটু মনিয়াপার কাছে একটু শুনে আসি। সেটা হচ্ছে মনিয়াপা, একটা কথা হচ্ছে যে ওইখানে যে মাসুদ ভাই বললেন যে এত ভিডিওতে দেখা গেল কিন্তু কাউকে তো ধরা হলো না এখনো, কেন হলো না? দেখেন, আর এটার সাথে আমি আরেকটা প্রশ্ন জুড়ে দিব। হ্যাঁ, বলেন। সেটা হচ্ছে যে রাজশাহী ইউনিভার্সিটিতে মানে আপনার মানে লাইব্রেরির ভেতরে ঢুকে একই প্রক্রিয়ায় মারা হয়েছে এবং মানে বড় কাঠের চেয়ার তুলে মারা হয়েছে, এবং যাদেরকে মারা হয়েছে তারও ভিডিও আছে, যে মারছে তারও ভিডিও আছে, কিন্তু যে মার খেয়েছে তাকে ধরা হয়েছে। আর এইখানে এখন পর্যন্ত আমরা শুনিনি কাউকে ধরা হয়েছে। দেখেন, এইখানে যে মামলাটা করেছে, একটা মামলা হয়েছে, তো এখন সেইখানে যারা ছিল, যাদের নাম আসছে তারা ছিল কিনা সেটা একটা কথা, তারা তো ছিল না। এখন যাদেরকে দেখা গিয়েছে তাদেরকে পুলিশ এইখানে পাহারা দিবে না, তাদের ধরবে, অবশ্যই তারা ধরা পড়বে, আমি এটা মনে করি। 1 নাম্বার। 2 নাম্বার, রাজশাহী ইউনিভার্সিটির যে কথাটা বললেন এটা ভীষণভাবে দুঃখজনক, এই কারণে যে যাদেরকে মারা হয়েছে তাদেরকেই অ্যারেস্ট করা হয়েছে। হতে পারে তাদের নামে মামলা আছে, তারা ছাত্রলীগ করতো, তাদের নামে মামলা আছে, নাম্বার 1। নাম্বার 2, হতে পারে তাদের সেভ করার জন্যও অনেক সময় ধরা হয়, সেভ, কারণ এই তারা আবার বাইরে থাকলে আরো মানুষের কাছে মার খেতে পারে। কিন্তু ধরেন একজন বেলচা হাতে ছবি আছে, ভিডিও আছে। 3 নাম্বার, কাঠের চেয়ার হাতে ছবি আছে। আমি আপনার সাথে একমত হয়ে আমি নিজেও চাই যে অপরাধীর শাস্তি হোক, অপরাধী অ্যারেস্ট হোক। আমি ওখানটা দেখে আমি সত্যি অবাক হয়েছি যে এই পরিমাণ এই টাইপের অপরাধী। আপনি দেখেন, সংসদের কোনো আওয়ামী লীগ টর্চার করেছে বলেই কিন্তু একটা রেভলিউশন হয়েছে বলেই কিন্তু আমরা রাষ্ট্রের দায়িত্বে এসেছি, তারা ভিপিজিএস হয়েছে। এই যে জিনিসগুলো জনগণ তাদেরকে ম্যান্ডেট দিয়েছে,
আমাদেরকে ম্যান্ডেট দিয়েছে। ম্যান্ডেট দেওয়ার মানে কি এই যে যারা যা করেছে তাকে তার প্রতিফলন তাকে ওইভাবে দিতে হবে? এটা কে বলেছে? তাহলে আইনের শাসন অনুশাসন সেই দিনও ছিল না, আজকেও যদি আইনের অনুশাসন না থাকে এটা দুঃখজনক, একই এটা সাথে ভীষণভাবে দুঃখজনক। মাসুদ ভাই যে কথাটা বললেন যে ওনারা এখন গোপালগঞ্জে যাচ্ছেন বা ওনারা আসলে চাচ্ছেনই কোনো না কোনো ঝামেলা হোক, আপনিও কি এরকম মনে করেন? আমি না এরকমই ভিন্ন মনে করি, কিছু আমি এরকমই মনে করি। এবং উনি কাজল রেখার গল্প যে শুরু হ্যাঁ, আমরা করেছে, যাবো। কাজল কাজল রেখা রেখার যাবো। গল্পটা সবাই জানে কম বেশি। না, আমরা আমি ওটা মনে আবার করি শুনতে যে চাই। এত পারফেক্ট একটা উদাহরণ উনি এনেছে, আমি এই জন্য ওনাকে আমরা একটা থ্যাঙ্কস বিরতি বলছি। নিব মনিয়াপা, বিরতির পরে কাজল রেখার গল্প থেকে না, শুরু গল্প করব। ঠিক আছে উনিই বলবে, হ্যাঁ। বাট আমি নিজেও চিন্তা করে খুঁজে পেলাম যে একজন দাসী যখন কাজল রেখা হয়ে যায়, তারাও কিন্তু বৈষম্য বিরোধী যে কয়েকজন হয়েছে তারা ভেরি ফিউ, তারা এমনও কিছু না যে তারাই নেতা ছিল, তাদের কেউ কেউ অ্যারেস্ট হয়েছিল, আমরা দেখেছি সরকারের সঙ্গে আতাতও করেছিল, তারা একসঙ্গে খাবার খেয়েছিল ভাতের হোটেলে। তো এই জিনিসগুলো আমরা দেখেছি। ওইখানে যখন তারা আতাত করেছিল তখন অন্য গ্রুপ যারা ছিল তারা আবার এখানে বিদ্রোহী ঘোষণা করেছিল সরকারের এগেনস্টে। তো নইলে যদি না করতো তাহলে কিন্তু তখনই আতাতটাই হয়ে যেত, অন্য কিছুই হতো না। আরেকটা ফেল করা রেভলিউশন, আমরা হয়তো রেভলিউশন না, ফেল করা একটা আন্দোলন দেখতে পারতাম। তো সেটা রেভলিউশনের রূপ লাভ করেছে কারা? বেসরকারি এটা অবশ্য বিশ্ববিদ্যালয়ের মনে ছেলেমেয়েরা, হ্যাঁ। তারা জীবন দিয়েছে, এই অভিযোগটা অন্যান্য অবশ্য- কলেজগুলোর ছেলেমেয়েরা, অথচ তাদের দেখেন কোথাও তাদের দেখা যায়। ওনাদের কেউ যেহেতু আজকে আমাদের অনুষ্ঠানে নাই, হয়তো ওনারা হয়তো এটা ডিফেন্ড করতেন অন্যভাবে, তো আমাদের এখানে নাই যেহেতু আমরা আর ওইটাতে কোথাও দেখা যায় না। আমি যেটা না যাই। সবার মনের কথাটাই আমি বলার চেষ্টা করলাম। ঠিক আছে, মনিয়াপ্পা। এখানে আমার লাভ লস কিছুই নাই। আমরা একটা ছোট্ট বিরতি নেই, আমরা নিচ্ছি ছোট্ট একটা বিরতি। আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন চলমান, পাওয়ার্ড বাই পুষ্টি। এরপরেই আমরা ফিরে আসব কাজল রেখার গল্পে। ধন্যবাদ। ফিরে এলাম আবার চলমানে, পাওয়ার্ড বাই পুষ্টি। আমরা কাজল রেখার গল্পে ফিরছি। মাসুদ ভাই, আপনার কাজল রেখার গল্পটা একটু বলেন। আচ্ছা, ছোট করে। কাজল রেখার গল্পটা মোটামুটি একটা ধারণা তো আপা দিয়ে দিছে। আমি কাজল রেখার গল্পটা বলবো, তার আগে আপনাকে আমি আরেকটা গল্প বলি। বলেন। এটা হলো চার্লি চ্যাপলিনের একটা বিখ্যাত মুভি আছে মডার্ন টাইমস। হ্যাঁ হ্যাঁ। এই মডার্ন টাইম যারা দেখেছেন, আপনার খেয়াল আছে কিনা, উনি জেলখানা থেকে বেরিয়েছেন। জেলখানা থেকে বের হওয়ার পর রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, হঠাৎ করে দেখছেন যে অনেকগুলো ট্রাক যাচ্ছে, মালের ট্রাক। আপনি দেখবেন ট্রাকে যদি সিরিয়ালি যায়, শেষ ট্রাকের পিছনে কিন্তু একটা নিশানের মতো থাকে, হ্যাঁ। যাতে নাকি বোঝা যায় যে এটা ট্রাক শেষ। ওই শেষ ট্রাকের মধ্যে একটা লাল নিশান ছিল, সেই নিশানটা পড়ে গেছে। তো চার্লি চ্যাপলিন ওই নিশানটা নিয়ে দৌড়ে যাচ্ছে ওদেরকে দেখানোর জন্য, তোমাদের নিশানটা পড়ে গেছে, এরকমকে যাচ্ছে। তার পেছনে একটা মিছিল আসতেছে শ্রমিকদের। পুলিশ এই শ্রমিকদের মিছিলকে পেছনে ধাওয়া করছে, ধাওয়া করার দেখে তার সামনে একটা লোক এক লাল নিশান করতেছে এবং তাকে সেটা ধরছে, ইউ আর দ্য লিডার, ধরে তাকে নিয়ে গেছে। এখন আমাদের এখানে হচ্ছে ওই জিনিসটা ভাই, জনগণ আন্দোলন করছে, ওই নিশান একজন নিয়ে ঘুরতেছিল, এন্ড সে হয়ে গেছে লিডার। ওখানে পুলিশ বলছিল, এখানে নিজেরাই বলে যে আমি লিডার। ভাই, এটা হলো স্রোত, জনস্রোতের মাথায় আপনারা ছিলেন। এই জনস্রোতের মাথায় অন্য যে কেউ থাকতে পারতো, আপনাদের বিশেষ কোনো ক্রেডিট নাই, বরঞ্চ আন্দোলনটাকে ধ্বংস করার চেষ্টা আপনারা করছিলেন। ওই মুচুলেকে দিয়া, হারুনে হোটেলে খেয়ে ওই 6 জন মুচুলেকে দিয়েছিল না, আমরা আন্দোলন প্রত্যাহার করলাম। তখন যদি বেসরকারি বিশ্ববিদ্যালয়, তখন কিন্তু ঢাকা ইউনিভার্সিটি বন্ধ করে দেওয়া হয়েছিল, হল খালি হয়ে গেছিল, তখন যদি বেসরকারি বিশ্ববিদ্যালয় রুখে না দাঁড়াতো, তাহলে আন্দোলন এই পর্যায়ে আসতোই না। তখন এই নেতাটা খুঁজে পেতেন না আপনারা। সেই হিসেবে দেখলে আমি তো বরং বলি কি যে এরা বরং মির্জাফরি করছে, গাদ্দারি করছে আন্দোলনের সঙ্গে, কিন্তু আন্দোলন থামে নাই। আন্দোলন এই সমস্ত খুচরা নেতৃত্বের দিকে তাকায় নাই, তারা তাদের মতো অগ্রসর হয়েছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা কিন্তু কিছু দাবি করতে আসে নাই, না, বাট তারা আন্দোলনটাকে পুনর্জীবন দিয়েছে। সমন্বয়কদের আমরা খুব বেশি দেখি। শুনেন, যেহেতু আপনি কাজল রেখার গল্পটা বললেন, ওটা বলে শেষ করে দিই। কাজল রেখা জানেন তো, সে সুচ কুমারকে অভিশাপ ছিল যে তুমি সুচ কুমারের শরীরে, সারা শরীরে সুচ আছে, সুচগুলি তুলতে হবে। সে সারা শরীরে সুচ তুলছে, তোলার পর তার মনে হয়েছে যে চোখের 2টা সুচ তুললে তো সে তাকাবে। এখন সারাদিন ক্লান্ত, সে পরিশ্রান্ত, তার যদি এই রূপ দেখে তার কাছে খারাপ লাগবে। এই জন্য সে গেছে গোসল করতে। গোসল করতে যেয়ে সে ওখানে একদম দাসীকে হাতের কাকন দিয়ে কিনছে, কাকনের বিনিময়ে, এবং তার নাম দিয়েছে কাকন দাসী। তাকে বলেছে যে কুড়ে ঘরে আমার সুচ কুমার আছে, আমি যে চোখের 2টা সব কাহিনী বলছি, তুমি ওই ঘরে যাও। সে ঘরে যে সুচ 2টা তুলছে, ওই কাকন দাসী তাকে কিন্তু তুলতে বলে নাই, সে যে তুলছে। এখন রাজকুমার জায়গা বলছে তুমি কে?
ওইকে আমি তো তোমাকে জাগাইলাম, তোমার জীবন বাঁচাইলাম, তুমি এখন আমার বিয়ে করো। তো এখন আমাদের ওনারা হলো সেই সুচ কুমারের যে চোখের দিকে সুচ তুলে এখন নেতা হয়ে গেছে। ভাই এই আন্দোলনের কোনো পার্টিকুলার লিডার ছিল না, এই আন্দোলনের সবাই নেতা। আপনি আমাকে একটা কথা খালি বলেন, গত 15 বছর শেখ হাসিনার শাসনের যারা ক্ষতিগ্রস্ত তারাই তো আন্দোলনটা করছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত দলীয়ভাবে কে? বিএনপি। হ্যাঁ, তাহলে কি আন্দোলনে বিএনপি ছিল না? থাকবে না কেন? বিএনপি যে দেশের সবচেয়ে বড় দল, এটা তো ইলেকশনে প্রমাণ হয়েছে। তো সেই বড় দলকে, বড় দল, সবচেয়ে বড় দল, সবচেয়ে অত্যাচারিত দল, সেই দল আন্দোলনে ছিল না? ছিল তো। তো আন্দোলনের দাবিদারি নাহিদ, হাসনাত এরা কেমন করে হয়? কেমন বলেন আপনি? এমনকি 18 নির্বাচনে তো তো এদের এই জেলে নিয়ে আন্দোলনটা গেছে। ভাই সবাই করছে। এমনকি এই আন্দোলনে অনেক আওয়ামী লীগের লোকও ছিল, অনেক পুলিশের বাচ্চাও মারা গেছে এখানে। কিন্তু 18 নির্বাচন আগে তো তখন মির্জা সাহেবরা সবাই জেলেই ধরে নিয়ে যাওয়া হয়েছিল, তাই না? ভাই কিন্তু আমরা তো ওই দৃশ্য দেখি না যেখানে মাঝখান থেকে মুচলেখা দেওয়া হচ্ছে, এরকম দৃশ্য আমরা দেখেছি কিনা? কাকন দাসীর ভূমিকা অবতীর্ণ হয়েছে উনারা এবং জামাত। উনারাও জামাতের বি টিম, একসঙ্গে তো পলিটিক্স করে, একসঙ্গে এটা করে, সবই ঠিক আছে। বাট আমার কথা হলো ওই জিনিসটাই যে আন্দোলনের দাবিদার হওয়া ঠিক না, আন্দোলন সবাই করছে। এটা খুব সুন্দর বলেছেন। আচ্ছা, একটা জিনিস যেমন ধরেন মনিয়াপা বলছিলেন যে মানে এত অকথ্য ভাষা বা বাজে গালাগালির ভাষা না ব্যবহার করে সুন্দরভাবে প্রতিবাদ করা যেতে পারে। তাহলে আমরা সাম্প্রতিক সময় সবচেয়ে সুন্দরতম প্রতিবাদ যদি দেখে থাকি সোশ্যাল মিডিয়াতে, তা হচ্ছে আমাদের এই বিউটি পার্লারের ক্ষেত্রে যে প্রতিবাদটা হয়েছে, গানে গানে প্রতিবাদ করেছে সবাই, নিজের ভিডিও দিয়ে প্রতিবাদ করেছে। এই যে প্রতিবাদের যে নতুন আমরা যে বিষয়টা দেখলাম, এটাকে আপনি কেমন দেখছেন? এক, আর 2 নাম্বার হচ্ছে যে আমাদের প্রাথমিক বিদ্যালয়ের সঙ্গীত শিক্ষক নেওয়ার একটা ব্যাপার ছিল, মানে একটা যেটাকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল অন্তর্বর্তী সরকারের সময়। আসলে এই সরকার কি ভাববে কিনা সঙ্গীত শিক্ষকের ব্যাপারটা, এবং সব শিক্ষকের আসলে সঙ্গীত জানা উচিত কিনা? দেখেন, সঙ্গীতটা তো হচ্ছে একটা মানে কি বলবো, একটা টিউন। এটা মানুষকে একত্রিত করে, এটা মানুষকে এক ধরনের জাদুর ভেতরে ফেলে, তাকে মানে সম্মোহনী, একটা প্রাইমারি সম্মোহনী শক্তি। যে একটা বাচ্চাকে যখন সঙ্গীতের তালে তালে পড়ায় যে শিক্ষিকা, বিউটি পালকে আমি দেখলাম, আমার কাছে ভালো লেগেছে। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে আপনি বলেন তো নিকট অতীতে আপনার সুন্দর একটা দিনের কথা বলেন, আমি অকপটে আমি বলতে চাই এই যে সমস্ত নারীরা যে প্রতিবাদ করলো সেই গানের মাধ্যমে, নাচের ভঙ্গিতে, সমস্ত বাংলাদেশ, এইটা আমাকে এত মুগ্ধ করেছে, এত বিমোহিত করেছে। আমি এই দিনটাকে উল্লেখ করতে চাই যে আমি এত কিছুর পরেও আমি সদ্য সংসদ সদস্য হলাম, এই সব কিছুই না, ওই ভালো লাগাটার কাছে আমার কাছে এত ভালো লেগেছে, কারণ একটা প্রতিবাদের ভাষা। এই প্রতিবাদটা এই নারীরা জানে বলেই যত রকম আপনি দুর্গ করেন ঘরে ঘরে গিয়ে কোনো লাভ হবে না। এই যে আপনি যে দিন শেষে নারীর বিরোধিতা করছেন, নারীকে ঘরে পুরে রাখছেন, 2026 সালে এই ধরনের চিন্তা করছেন, এটা কোনো কাজেই আসবে না। একজন মানুষ তার মনের সুখকে প্রকাশ করার জন্য, সে তো আমার মতো রাজনীতি করে না, সে তো অন্য কোনো কাজ করে না, যে সে একটা গুনগুন করে গান গাইতে পারবে না, বা তার গানটা মনে আসলে সে ওটা সাউন্ডটা দিয়ে ও একটু হাতের ভঙ্গিতে, এবং অত্যন্ত শালীন পোশাক ছিল, সেই পোশাকে সে কোনো নড়াচড়া করতে পারবে না, এটা তো হতে পারে না একটা স্বাধীন দেশে। গানের মাধ্যমে শেখায়, এবং তার একাডেমিক কোয়ালিফিকেশন দেখেন, একটা প্রাইমারি স্কুলের জন্য কিন্তু এটা ওভার। হ্যাঁ, সে একটা বিশ্ববিদ্যালয় থেকে, পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে সে ফার্স্ট ক্লাস পাওয়া একজন ছাত্রী, তো সেইখানে আপনার তাকে যে হেনস্থা করার চেষ্টা করা হয়েছে। দেখলাম আপা, এখানে একটু শুনে যুক্ত করে দেই, ওই একই ক্লাসে যতজন স্টুডেন্ট ছিল, মানে শাহজালাল বিশ্ববিদ্যালয়ে পাশ করেছে, তার সে এবং আরেকটি ছেলে, এদের দুজনের উদ্দেশ্যই ছিল যে তারা বাচ্চাদেরকে পড়াবে এবং প্রাইমারি স্কুলে পড়াবে, এবং প্রত্যন্ত এলাকায় দুজন মানে থাকেন এবং আলাদা আলাদা জায়গায়। এই দেশে কেউ যেতেই চান, আপনি দেখেন প্রত্যেকটা থানা লেভেলের হাসপাতালগুলো দেখেন, ডাক্তাররা নিজেদেরকে স্ট্যাটাসফুল ব্যবসা মনে করে, ডাক্তারদের আপনি যে খুঁজে পাবেন না, নার্স দিয়ে কোনো মতো হাসপাতাল ডিমে বলেন না মাসুদ ভাই আছে এখানে, আমরা মনে হয় যে অন্য আলাপে যাই। আমি ওটা বলছি না, আমি আপনাকে এক্সাম্পল দিচ্ছি, আপনি ইউনিয়ন পর্যায়ে তো আরো পাবেন না। সেইখানে একজন নারী যখন নিজের
প্রত্যয় নিয়ে যে আমি বাচ্চাদেরকে পড়াবো, এবং তার পড়ানোর স্টাইলই বোঝা গিয়েছে যে এই বাচ্চাগুলোকে সে কিভাবে পড়াতে চায়। হাতে কলমে শিক্ষা শুধু না, তার নিজেকে উজাড় করে দিয়ে শিক্ষা দেওয়া, একটা প্রকৃত শিক্ষক যেভাবে শিক্ষা দেয়। তো সেই জায়গায় যদি আপনি এই ধরনের কথা আসে, এবং তার ডিপার্টমেন্ট থেকেও আসছে এই ধরনের কথা, তো সেইখানে এই প্রতিবাদটাকে আমি মনে করি যে কারো চেয়ে কোনো অংশে কম না। আপনার তাহলে আপনি কি মনে করেন ওনাকে জাতীয়ভাবে পুরস্কৃত করা অবশ্যই উচিত? উনি যদি জাতীয় পুরস্কার পান, মানে শ্রেষ্ঠ আমার চেয়ে শিক্ষকের। খুশি কেউ হবে না। আমি অনেক আপনাকে ধন্যবাদ, বলে আপনার দিলাম, দারুণ উনি যদি বলেছেন। জাতীয় পুরস্কার পান। দারুণ বলেছেন। আমরা শেষবারের মতো একটা ছোট্ট বিরতি নেব আপা, আমরা নিচ্ছি ছোট্ট একটা বিরতি শেষবারের মতো। এরপরে আমরা আবার ফিরে আসবো চলমান নিয়ে। দেখতে থাকুন চলমান, পাওয়ার্ড বাই পুষ্টি। ফিরে এলাম আবার চলমানে, পাওয়ার্ড বাই পুষ্টি। আমাদের আলোচনা আমরা এখন একটু অন্যদিকে টেনে নিয়ে যাব, কারণ আমাদের চারদিকে যুক্তরাষ্ট্রের অনেক বন্ধুরা ঘোরাঘুরি করছেন, এবং এক বন্ধু বলছেন যে আমাদের মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয়ের সাথে দেখা করে বলেছেন যে তারা মানে যুক্তরাষ্ট্র আমাদের মুক্তিযুদ্ধের তালিকা তৈরি করে দিতে সহায়তা করতে চান। মাসুদ ভাই কি মনে করেন, এটা কি ধরনের সহায়তা হবে? আমরা কি এটা তালিকা নিজেরা করতে পারবো না? পারবো, তারা টাকা দিবে। মূল আলাপ যেটা ভাই, মূল আলাপ যেটা, তারা টাকা দিবে যে তোমরা এটা করতে যে টাকা লাগবে আমরা দিব। এটা মানে কিছু ঘুষ দেবে আর কি, এই হলো তালিকা নামে কিছু ঘুষ দেওয়া হবে। দেখেন মুক্তিযুদ্ধ হয়ে গেছে আজকে মানে 55 বছর আগে, ঠিক আছে? এই 55 বছর ধরে এই তালিকা কতবার হয়েছে? প্রতিবার তালিকা হয়েছে। যে যে সরকার তালিকা করছে তার ইচ্ছা অনুযায়ী, তার পছন্দ অনুযায়ী। এখন সেই পছন্দের সঙ্গে যুক্তরাষ্ট্রের পছন্দ যুক্ত হবে, এই তো হবে। এখন যেটা হবে এটা তার সঙ্গে যুক্ত হবে। আসলে বিষয় কি জানেন, মুক্তিযুদ্ধের তালিকা করার কোনো দরকার নাই, কোনো দরকার নেই। এই মুক্তিযুদ্ধের তালিকা নেই যত অশান্তি। আচ্ছা, ভারতবর্ষ স্বাধীন হয় নাই, হয়েছে তো? ইয়েদের হাত থেকে, ব্রিটিশদের হাত থেকে স্বাধীন হয়েছে, কোনো তালিকা হয়েছে? হওয়ার কোনো দরকার ছিল? যদি তালিকা আপনি করতেই চান তাহলে তালিকা করতে হবে শহীদদের। আচ্ছা, একজন লোক মুক্তিযুদ্ধ করছে, তার অবদান বেশি, আরেকজন লোক মুক্তিযুদ্ধ করতে যে মারা গেছে, জীবন দিছে, তার অবদান বেশি? বলেন তো। এক লোক তো জীবন দিয়ে দিল, পঙ্গু হয়েছে, এক লোক তো জীবন দিয়ে দিল, তার অবদান বেশি। যদি আপনি দিতেই চান তাহলে তালিকা করেন ওই মৃতদের, যারা নাকি শহীদ হয়েছে, যারা জীবন দিয়েছে, তাদের তালিকা করবেন। আপনি তালিকা করতেছেন কার? যারা নাকি আপনাকে ভোট দিতে পারবে। এটা তো ভোট ব্যাংক তৈরি করার প্রক্রিয়া। শেখ হাসিনা যে কাজটা করছিল, কেন করছিল বলেন তো? এটা করছিল তার একটা নিজস্ব ভোট ব্যাংক দরকার। মুক্তিযোদ্ধা, তার পোলাপান, তার কাজের লোকের তালিকাটা বাকি ছিল, ওটাও করতো আর কয়েকদিন পরে, যে ওই বাড়িতে যারা কাজকর্ম করছে তাদেরও তালিকা করবে, কারণ এটাও তাদের ভোট ব্যাংক। বেসিক্যালি এটাই ছিল মূল কারণ, আর কিচ্ছু না। মুক্তিযোদ্ধাদের প্রতি ভালোবাসার জন্য তো কারণে কারণে, কিন্তু ভোট ব্যাংকের জন্য। এখন আবার আরেক সরকার আসবে, তারা করবে, আবার আমেরিকা করে দিবে। আমেরিকা যদি পছন্দের লোক থাকবে, হচ্ছে কারণ হচ্ছে মুক্তিযোদ্ধাদেরও আপনি যা সুবিধা দিবেন, এখন জুলাই যোদ্ধাদেরও বলা হচ্ছে একই যুদ্ধ কেন দিতে হবে? জুলাই যোদ্ধা সবাই ছিল। শুনেন, সমস্যা হচ্ছে এই দেশে ওই সময় রাজাকার আল বদর ছাড়া আর সবাই মুক্তিযোদ্ধা, সবারই জীবনের ঝুঁকি ছিল। কিন্তু আপনাকে তালিকা করতে হবে যারা জীবন দিয়েছে তাদের, বাদ বাকি সবাই মুক্তিযুদ্ধে। এর তালিকা ওরা কিছু নাই। এই তালিকা যারা করতেছে বুঝবেন তার পিছনে একটা মতলব আছে, এই কথা পরিষ্কার। তাহলে জুলাইয়ের তালিকার ক্ষেত্রে কোন কে জুলাই যোদ্ধা না? কে জুলাই যোদ্ধা না? কে রাস্তায় নামে নাই? যার যার জায়গায় থেকে কে যায় নাই? আমার ফ্যামিলিতে তখন এসএসসি পরীক্ষার্থী একজন আছে, তারই নিয়ে তার মা চলে গেছে শাহবাগে, আমার ভাইয়ের মেয়ে, মানে ভাইয়ের ছেলে। আমি বললাম তুই ওখানে যাচ্ছ, কাল তো পরীক্ষা। কয়েক যে ভাইয়া, আমার মানে ভাইয়ের বউ বলতেছে, আমার ছোট ভাইয়ের বউ, ওই কি ভাইয়া পরীক্ষা দিতে দেবো নি, আগে দেশটা ঠিক করে নি আমরা। সে চলে গেছে, রান্না বান্না বাদ দিয়ে চলে গেছে। ভাই কে যায় নাই? আমার ওয়াইফ গেছে, কে যায় নাই? আমরা যাই নাই। আমরা আমি বলবো যে আমার দাও, তুমি সার্টিফিকেট দাও। আচ্ছা, মনিয়া আপাকে একটা জিনিস জিজ্ঞেস করি। আচ্ছা, এই যে যুক্তরাষ্ট্র এখন একটা সময় শত্রু থাকে, এক সময় বন্ধু হয়, সহযোগী হয়, অসহযোগী হয়, কিন্তু এখন ওটা বন্ধু, এটা খুবই ভালো। কিন্তু মুক্তিযুদ্ধের সময় তো আমাদের জানা মতো ওরা বন্ধু ছিলেন না। তাহলে ওনরা হঠাৎ করে তো আমাদের মুক্তিযুদ্ধের প্রতি সহমর্মী হয়ে উঠছেন কেন বলে আপনার মনে হয়? যে
যদি আপনার জন্য একটু কঠিন হতে পারে উত্তর দিতে। ইন্টারমিডিয়েটে লজিক ছিল, লজিকে একটা আছে যে ওখানে ধোঁয়া সুতরাং ওখানে আগুন, বুঝছেন? আমি এইটুকু এক লাইনে বলতে চাই, আমরা ওখানে ধোঁয়া সুতরাং ওখানে পরিষ্কার পেয়েছি। আমার মনে হয় এটার এই প্রশ্নটা নিয়ে যেতে যে মাসুদ ভাইয়ের কাছে, উনি মনে হয় ধোঁয়াটাকে আর একটু পরিষ্কার করতে পারবেন, ধোঁয়াচ্ছন্ন থাকবে না। কোনটা? এই যে ধরেন যিনি ধরেন এখন বন্ধু, ভালো কথা, রাজনীতি পররাষ্ট্রনীতিতে বন্ধু হতেই পারেন, কিন্তু মুক্তিযুদ্ধ যখন চলছিল তখন তো যুক্তরাষ্ট্র আমাদের বিরোধিতা বন্ধু করছে। ছিলেন না, না, স্পষ্ট বিরোধিতা করেছে। পাকিস্তানের পক্ষে ছিলেন। তারা আমাদের মুক্তিযুদ্ধ চায় না, এই মুক্তিযুদ্ধকে আমাদেরকে পরাজিত করার জন্য তারা নানা রকম চেষ্টা করেছে। এখন তারা আমাদের সবচেয়ে বড় মিত্র হওয়ার চেষ্টা করছে। এটা শুনেন, আমি বলি না যে তখন বিরোধিতা করছে বলে এখন আমার মিত্র হতে পারবে না, এরকম কোনো নাই, এরকম কোনো প্রতিজ্ঞা নাই। হতেই পারে এখন আমাদের বন্ধু, আমাদের কাজকর্ম করতে পারে। কিন্তু আমার কথা হলো কি, যে কাজে তুমি বিরোধিতা করেছো সেই কাজের একটা পরিপূর্ণ সমাপ্তির জন্য তোমার ভূমিকা সন্দেহজনক। তুমি যে চেষ্টাটা করো এটা হলো সবচেয়ে সন্দেহজনক চেষ্টা। বরং যে হেল্প করতেছে করুক না, জুলাই যোদ্ধাদের অথবা জুলাই কতজন মারা গেছে তালিকাটা করো না কেন? জুলাই কতজন মারা গেছে হিসাব কিন্তু নাই, কেউ বলতে পারবে না। জাতিসংঘ বলে 1500, বলে তো তালিকা দিছে? তালিকা তো তারা দেয় নাই। তারা বলছে ধারণা করা, এইটাই সবাই কিন্তু বলে বেড়াচ্ছে যে জুলাই এর এই আন্দোলনে কতজন সাধারণ মানুষ মারা গেছে, কতজন পুলিশের লোক মারা গেছে, সমস্ত হিসেবই থাকা দরকার। এবং পুলিশ হত্যার বিচার আপনি করবেন না কেন? যাত্রাবাড়িতে একটা পুলিশের লোক থানার মধ্যে বসে কাজ করতেছিল, আপনি আগুন দিয়ে পুরোটা জ্বালাই দিচ্ছেন, তাদেরকে মেরে ফেলছেন। তো ওই পুলিশের কি দোষ? তার ফ্যামিলি কেন এতিম হবে? তার ফ্যামিলি সমাজে কেন নিগৃহীত হবে? তার শাস্তি হতে হবে না? আপনি বিচার করেন, বিচারে যদি প্রমাণিত হয় যে এই আন্দোলনের স্বার্থে ওই পুলিশকে মারা প্রয়োজন ছিল, তো হলো, অসুবিধা নাই কেন? আপনি বিচারই করতে দিবেন না কেন? কি আনি বিচার করতে? একটা পুলিশকে আপনার মারা প্রয়োজন ছিল, মারছেন, তার উল্টা করে টাঙ্গানো প্রয়োজন ছিল, কেন প্রয়োজন ছিল? বুঝান, জাস্টিফাই করেন। আপনি না করতে বলে তার বিচার হবে না কেন? আমি মনে করি সকল হত্যার বিচার হওয়া উচিত, সকল হত্যা। আচ্ছা, আমরা একদম শেষ পর্যায়ে আসছি মনিয়াপা। একটা বিষয়, যদিও বিষয়টা বড়, কিন্তু তারপরে জ্বালানি সংকট, মানে গ্যাসের প্রচণ্ড সংকট হচ্ছে। বাসা বাড়িতে গ্যাস নাই, কলকারখানায় গ্যাস দিতে পারছে না, আর পাম্প স্টেশনে তো লম্বা লাইন। এটা আসলে সাময়িক অসুবিধা হচ্ছে। সরকার চেষ্টা করছে যেভাবেই পারুক, অনেকের সাথে, অনেক বাইরের দেশের সাথে কথা বলছে, যে আমার মনে হয় যে খুব তাড়াতাড়ি এটা সমাধান হবে। মানে গ্যাসটা তো আমাদের নিজেদেরই ছিল, শেষ হয়ে গেলে। এবং এটা কিন্তু এই সরকারের উপর না শুধু, কারণ 3-4 মাসে তো আর গ্যাসের লাইন করা যায় না। আপনি দেখবেন সিলেটের জায়গা, বিভিন্ন সিলেট আর আরও অন্য জেলা, নরসিংদী, এইসব জায়গাগুলোতে আপনার একটুখানি খুদলেই কিন্তু মাটিতে আগুন জ্বলে। তো সেইখানে তার মানে গ্যাস আছে, এটা তো সাধারণ ব্যাপার। কিন্তু কোনো সরকার, এই যে 15.5 বছর ছিলেন, তারা কয়টা কূপ খনন করেছেন? তারা কয়টা এই জায়গায় টেন্ডার করেছেন? যাও করেন, আমাদের ছেলেরা তো এখন স্বাবলম্বী, শিক্ষিত হয়েছে, বুয়েট ঠিক মতোই পারেন, আন্তর্জাতিক কল করেন, আন্তর্জাতিকভাবে ওটা করতে করতে অনেক দেরি, খরচ টরচ সবকিছু মিলে এটা যে হবে, এটা তো স্বাভাবিক ব্যাপার। যে কূপের কতটুক পর্যন্ত আছে, কতটুক নাই, এটা তো জানার একটা থাকেই। যারা এটার সাথে জড়িত তাদেরকে ধরা উচিত, যে কেন আপনার এটা এই কূপটা শেষ হওয়ার আগে খনন করা হলো না, কিংবা থাকবে না যে এটা অন্য দেশ থেকে কেন আনা হলো না, বা কিছু বিকল্প ব্যবস্থা করা হলো। অনেক ধন্যবাদ নীলুফার চৌধুরী মনিয়াপা। আমরা এখন মাসুদ ভাইয়ের কাছে শুধু একটা কমেন্টস জানতে চাইবো, কারণ জ্বালানি সংকটের সাথে আসলে আমাদের পোশাক রপ্তানিতে বাংলাদেশের চেয়ে কম্বোডিয়া এগিয়ে গেছে। বরাবরই চীন 1 নম্বরে থাকে, আমরা 2 নম্বরে থাকি, কিন্তু আমরা কিন্তু এখন 3 নম্বরে চলে এসেছি। এইটার সাথেও জ্বালানি সংকট যুক্ত, আপনি কি বলবেন এই বিষয়ে? শুনেন, দেশে এখন জ্বালানি সংকট বলেন, আমাদের রপ্তানি সংকট বলেন, রপ্তানির প্রতিযোগিতা বলেন, যা কিছু বলেন, সব কিছুর পেছনে কোনো না কোনো কারণ আছে। কারণ ছাড়া তো এমনি এমনি ঘটে না। তো এই কারণগুলি কেন, এবং এই কারণগুলি মানে কিভাবে দূর করতে হবে, কিভাবে সমস্যাটা মেটাতে হবে, এই সামগ্রিক দায় কিন্তু সরকারের। আজকে 5.5 মাসের বেশি হয়ে গেছে এই সরকার দায়িত্ব নিয়েছে। কাজেই
এর ব্যাখ্যা সরকারকে দিতে হবে। আমার বাসায় গ্যাস জ্বলে না, আমার বাসায় গ্যাস নাই, একদমই নাই, আমি পাচ্ছি না গত কয়েকদিন ধরে। এটা কেবল আমার না, সবাই পাচ্ছে না, কেউ পাচ্ছে না। এখন যারাই গ্যাস পাচ্ছে না তারা কিন্তু এই মাসের বিল দিতে হবে আবার। হ্যাঁ হ্যাঁ, সরকার কিন্তু নির্লজ্জ বেহায়ার মতো বিলটা নেবে। বলা উচিত যে বলতে পারতো আমি 1 মাসে বিল নিব না, বলতে পারতো যে যেহেতু আমি গ্যাস দিতে পারছি না 1 মাসে বিল নিব না। তা কিন্তু করবে না, বিল নিবে কিন্তু গ্যাস দিবে না। পৃথিবীর কোনো দেশে এটা সম্ভব না, কোনো সভ্য দেশে এটা সম্ভব নয়। আমাদের এখানে এটা হচ্ছে। দায় মানুষ কাকে দিচ্ছে, আমি কি বললাম এটা ইম্পর্টেন্ট না। মানুষকে জিজ্ঞাসা করেন তো, এই যে তোমার বাসায় গ্যাস নাই কিন্তু তারপর তোমাকে বিল দিচ্ছে, বিল দিতে হচ্ছে, এর জন্য তুমি কি শেখ হাসিনাকে দায়ী করবা? মানুষকে বলে দেখেন, দেখেন তারা কাকে দায়ী করে। মাসুদ ভাই খুবই ভালো বলেছেন, আপনাকে অনেক ধন্যবাদ। মাসুদ কামাল এবং নীলুফার চৌধুরী মনি আপা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা আসলে যেটা বুঝলাম আজকে আলোচনায়, সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে যে আইনের শাসন খুব জরুরি, এবং একই সাথে আইনের দৃষ্টিতা সবার জন্যই সমান হওয়াটাও জরুরি। আর দ্বিতীয় যে বিষয়টা, সে হচ্ছে শোভনের রাজনীতি আমরা দেখতে চাই, অশোভনের রাজনীতি আর দেখতে চাই না। এবং সবার নিরাপত্তা থাকুক, সবাই যার যার রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারুক নিরাপদে, এইগুলোই আমাদের সবচেয়ে বড় চাওয়া। আমাদের সাথে থাকলেন, দেখলেন নেক্সাস টেলিভিশনের নিয়মিত সরাসরি আয়োজন চলমান, পাওয়ার্ড বাই পুষ্টি। আগামী সপ্তাহের রবিবারেও আমরা একই সময় একইভাবে আবার উপস্থিত হব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।